হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। বাবার বার্থডের একটা ছোটখাটো অনুষ্ঠান। আমি আর প্রলয় এসেছি। আমার পরনে একটা পার্পেল রঙের গর্জিয়াস শাড়ি, সামলাতেই হিমশিম খাচ্ছি। এটা গিফট পেয়েছিলাম বিয়েতে, প্রলয় আজ পরতে বলল। তার পরনে আবার সাদামাটা অফ হোয়াইট পাঞ্জাবি। আমি বারবার হোঁচট খেতে নিচ্ছি। প্রলয় দুবার সামলেছে। একবার শাড়ির কুঁচি ঠিক করে দিয়েছে। হাই হিল পরে এসেছিলাম, শাড়ির জন্য হাঁটতে পারছিলাম না। প্রলয় ওর জুতা আমায় দিয়ে সে খালি পায়ে শ্বশুরবাড়িতে প্রবেশ করেছে। ওর ব্যবহারে আমি মুগ্ধ, ভীষণ কেয়ারিং। প্রলয় হাতে যে সেই একটা ব্যাগ বাড়ি থেকে এনেছে, ব্যাগটা রাখার নাম নেই। পথে অবশ্য একবার জিজ্ঞেস করেছিলাম এতে কি আছে। ওনার সাফ উত্তর, সেটা আপনার জানতে হবে না। এরপর আর জিজ্ঞেস করিনি। আসার পথে একটা শপিং মলে থেমে বাবার জন্য পাঞ্জাবি, ব্র্যান্ডেড হাতঘড়ি, টি শার্ট সহ কেক, ফল, মিষ্টি নিয়েছে। বহুবার বলেছি এত কিছু না নিতে। ওনার জবাব, আমি ছোট লোক নই। শাশুড়িমা আবার আসার সময় বলে দিয়েছে বেশি খরচ যেন না করি, কেজি 2 মিষ্টি আর একটা গ্লাস সেট কিনে যেন দাওয়াত খেয়ে আসি। আমিও জবাব দিয়েছি, আমার বাবার বাড়িতে গ্লাস সেট আছে, আমি বরং নিয়ে আসবো একটা আপনাদের জন্য। উনি আর কিছু বলেনি। আমার বাড়িতে এসে প্রলয়কে দেখে মনেই হচ্ছে না যে সে নতুন জামাই এসেছে। থেকে আমার ভাই বোনদের সঙ্গে হই হুল্লোড় করছে। ডাইনিং রুমটা ডেকোরেট করেছে সকলের সঙ্গে। সন্ধ্যা নাগাদ বাবা কেক কাটলেন। মাকে প্রথম খাইয়েই প্রলয়কে খাওয়ালেন। আমি সঙ্গে সঙ্গে অভিমানী কণ্ঠে বললাম, আমি তো এখন পর, প্রতিবার আমায় আগে খাওয়াতে। বাবা গাল টেনে দিয়ে বলে, এজন্যই এবার জামাইকে খাওয়ালাম, তুই তো প্রতিবার প্রথম বাইট নিস। সবাই একে একে গিফট দিতে লাগলো। আমি আমার বাবার জন্য বেশ আগে একটা কমপ্লিট সেট কিনেছিলাম, সেটা দিলাম। মা দিল পারফিউম ও চশমা। একে একে সবাই দিল। এবার প্রলয় এগিয়ে গেল। বাবার হাতে গিফটগুলো দিয়ে মাকে ডাকল। মা এগিয়ে যেতেই প্রলয় তার হাতের ব্যাগটা মায়ের হাতে দিল। মা একটু অবাকই হলো, আমার দিকে তাকালো। আমি নিজেই অবাক। কিঞ্চিত হেসে মা বললেন, আমায় কেন দিচ্ছ বাবা? যার জন্মদিন তাকে তো দিলেই। জন্মদিন একজনের হলেও আপনারা দুজন মিলেই পরিচয় আমার কাছে, এজন্য দুজনের জন্যই ছোট্ট ছোট্ট উপহার। তবে মা, শর্ত একটাই, এটা খুলবেন আমরা চলে যাওয়ার পর। আমি এগিয়ে গিয়ে ব্যাগটা নিতে যেয়ে বললাম, মা পরে দেখবে, আমি বরং আগে একটু দেখি। প্রলয় ছু মেরে ব্যাগটা নিয়ে আবারও মায়ের হাতে দিয়ে বলল, যার জিনিস সেই দেখবে আগে। আমি নাক মুখ কুচকালাম। চলে যেতে যেতে বললাম, দেখতে হবে না কারো গিফট। আমার বার্থডেতে গিফট পেলে আমিও কাউকে দেখাবো না। সবাই হাসলেন। আমি গিয়ে খাবার টেবিলে বসলাম। নিজে নিজেই খাবার বেড়ে খেতে লাগলাম। রাগ হয়েছে আমার। এক ছোট বোন খোঁচা দিয়ে জিজ্ঞেস করল, এই আপু আগে খাচ্ছ কেন তুমি? ভাইয়াকে খেতে দাও। চোখ বাঁকিয়ে বললাম, আমি কি তাকে ধরে রেখেছি? বসে খেয়ে নিক, আমার খিদে পেয়েছে, আমি খাচ্ছি। সামান্য হাসি সে। আমার পাশে এসে বসে সে। মা আমায় তাকে খেতে দিতে বলে সবাইকে নিয়ে চলে যায় ঘরে। প্রলয় উহুম করে একটু শব্দ করে। খাওয়া থামিয়ে আর চোখে এক নজর তাকালাম। এরপর ওর প্লেটে খাবার বেড়ে দিতে নিলে প্রলয় নিষেধ করে। বলে, আমি স্পেশাল গেস্ট নই যে বেড়ে গুছিয়ে খাওয়াতে হবে, আমি নিজে খেতে জানি। হাত সরিয়ে নিয়ে নিজের খাওয়ায় মনোনিবেশ করি। প্রলয় নিজের পরিমাণ মতো সবকিছু নিয়ে এক লোকমা ভাত মুখে নেয়, নিয়ে বলে, ওই ব্যাগেতে কিন্তু অনেক চকলেট আছে জানেন। খাওয়া বন্ধ করে সরু চোখে তাকালাম তার দিকে। তার মুখে মুচকি মুচকি হাসি। বললাম, মায়ের চকলেট পছন্দ নয়। সমস্যা নেই, জামাই এনেছে, খেয়ে দেখবেই। আমি কিছু পল চুপ থেকে গম্ভীর স্বরে বললাম, চকলেট খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। সম্পূর্ণ গল্পটি আমার পেজে দেওয়া আছে। নাদিয়া আফরিন ইংরেজিতে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমার পেজ। ফলো দিয়ে সম্পূর্ণ গল্পটি পড়ুন। ফলো না করলে হারিয়ে ফেলতে পারেন। আপনি খেলে ভালো? কড়া চোখে তাকাই আমি প্রলয়ের দিকে। প্রলয় ফট করে হেসে ফেলে। আমি গাল মুখ কুচকে খেতে লাগলাম। প্রলয়ও খেল। খাওয়া শেষে কিছুক্ষণ বসে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। অর্ধেক পথ যেতেই মায়ের কল। রিসিভ করতেই মা বলল, জামাই, এটা কি করেছে প্রিয়তা? তুই কিছু জানতি না? আমি একবার প্রলয়ের দিকে তাকিয়ে মাকে প্রশ্ন করলাম, কি করেছে আর কি জানব? আমার যে গহনাগুলো বিক্রি করে তোর জন্য ফার্নিচার কিনেছিলাম, সেই সব গহনা প্রলয় দিয়ে গেছে ওই ব্যাগে করে। চমকে উঠে বললাম, হোয়াট? বলছো কি এসব? হ্যাঁ রে মা, সত্যি বলছি। কিভাবে এই কাজ করল প্রলয়?
ওগুলো পেল কোথায়? আমি তো সব বিক্রি করে দিয়েছিলাম। আমিও কিছু বুঝতে পারছি না। ওয়েট মা, আমি তোমায় পরে কল দিয়ে সবটা জানাবো। প্রলয়ের সঙ্গে কথা বলছি আমি। কল কেটে প্রলয়ের দিকে বড় বড় চোখ করে তাকালাম। প্রলয় হাই তুলতে তুলতে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? মা এসব কি বলছে? যা বলছে ঠিকই বলছে। আপনি এই কাজ কবে করেছেন? আমায় বলেননি কেন? আর গহনাগুলো পেলেন কোথায়? পুরো গল্পটি নাদিয়া আফরিন পেজে দেওয়া আছে, ফলো দিয়ে পড়ে নিন, না হলে হারিয়ে ফেলতে পারেন। এছাড়াও আমার লেখার সব গল্প পাবেন আমার পেজে। মা যেদিন বিক্রি করেছে সেদিনই কিনে নিয়েছিলাম। গহনার ওই দোকানটা আমার বন্ধুর ছিল। আমি আসলে মাকে ফলো করছিলাম। আপনাদের যেই ব্যাংকে টাকা রাখা সেই ব্যাংকের ম্যানেজার আমার আঙ্কেল হয়। আমি তাকে সব পরিচয় দিয়ে বলেছিলাম মাকে যেন ফিরিয়ে দেয়, টাকা উঠাতে না দেয়। আসলে আমি চাইনি ফার্নিচার মা দিক, ভেবেছিলাম মা থেমে যাবে। কিন্তু উনি থেমে না গিয়ে বরং গহনা বিক্রির সিদ্ধান্ত নিল। আমিও ওনাকে ফলো করলাম। বিক্রি করে উনি চলে আসার পরপরই বন্ধুর সঙ্গে কথা বলে সেই টাকা দিয়েই গহনাগুলো কিনে নিয়েছিলাম। সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, এই জন্য আপনাকে জানাইনি। কোনো একটা প্রোগ্রামের সুযোগ খুঁজছিলাম উপহার করে দেওয়ার জন্য। আজ পেয়ে গেলাম। অবাক হয়ে এতক্ষণ তার কথা শুনছিলাম আমি। শুধালাম, কিন্তু এটা আপনি কেন করলেন? কারণ আমি চাইনি আপনার বাড়ি থেকে কোনো যৌতুক আসুক আমার বাড়িতে। গহনা হলো নারীদের ভূষণ, তা খোয়া গেলে সারা জীবন আক্ষেপ থেকে যায়। এমনিতেই আমি আপনার মা বাবার কাছে ভীষণ ঋণী। তারা তাদের সবচেয়ে মূল্যবান রত্নকে আমায় দিয়েছে। আর কি সেটা? কেন আপনি? থমকে গেলাম আমি। প্রলয় সহসা হাসল। ওর হাসিতে আমি মুগ্ধ হলাম। মাথা নিচু করলাম লজ্জায়। এরপর ওর হাতটা ফট করে ধরে বললাম, ধন্যবাদ আপনাকে, আপনি ভীষণ ভালো। প্রলয় আমার হাতে হাত রাখে, বলে, ভালো, তবে খুব বেশি নয়। গহনাগুলো ফিরিয়ে দিয়েছি বলে ভাববেন না আপনাকেও ফিরিয়ে দেব। আপনাকে আমি সারা জীবন রেখে দেব। বহু কাজ বাদ আছে আপনার। শক্ত হতে হবে, আমার পরিবারকে শায়েস্তা করতে হবে এবং একজনের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে হবে। কার অন্যায়ের? প্রলয় চুপ গেল। মাথা নত করে দুদণ্ড সময় নিয়ে বলল, অদিতির। আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম। প্রলয় আর কিছু বলল না, হাতটা সরিয়ে নিল, গাড়ির সিটে হেলান দিল। আমি আর কিছু জিজ্ঞেস করিনি। আমি জানি প্রলয় একসময় নিজেই বলবে আমায় সবটা। আমি সেই দিনের অপেক্ষা করছি। বাড়ি ফিরে এলাম। প্রলয় আমায় ভেতরে ঢুকতে বলে সে ডিকি থেকে কি যেন বের করতে গেল। গুনগুন করতে করতে ভেতরে ঢুকছি সবে মা বলে উঠল, এলে তাহলে? হ্যাঁ মা। কেমন কাটালে সময়? অতি উচ্ছ্বাসের সঙ্গে বললাম, ভীষণ ভালো মা, আপনারা গেলে আরও মজা হতো। মা মুখ বাঁকিয়ে বললেন, হ্যাঁ সেই তো, আমরা গেলে তো আরও সব করতে পারতে না। অবাক স্বরে বললাম, কি করেছি মা? ওনার ঝাঝালে উত্তর, কি করেছো জানো না? ন্যাকা সাচ্ছ। তোমায় বলেছিলাম টাকা কম খরচ করতে, তোমাদের ভবিষ্যৎ সুন্দরের জন্যই বলি। আর তোমরা কি না সোনার গহনা গিফট করে এলে বাপের বাড়িতে? বলি টাকা কি উড়ে উড়ে আসে বৌমা? আমি কিছু বলার আগেই প্রলয় বলে উঠল, না মা, টাকা পরিশ্রমের ফলে আসে, আর সেই পরিশ্রমটা করি আমি। আমার পরিশ্রমের ফসল আমি খাবো নাকি কাউকে দেব সেটা আমার ব্যক্তিগত ম্যাটার। সবই যদি তোদের ব্যক্তিগত বিষয় হয় তাহলে এক সংসারে থেকে লাভ কি? আর প্রলয়, আমি তোদের ভালোর জন্য বলছি, এখনই এভাবে টাকা উড়ালে ভবিষ্যতে কি করবি? আমার ভবিষ্যতের চিন্তা তোমার করতে হবে না। এতকাল যেহেতু করনি, এখনও করতে হবে না। সুমা আপু পাশ থেকে বলল, তোমার ছেলের সঙ্গে কথা বলে জিততে পারবে না মা। প্রলয়ের যেহেতু এত টাকা হয়েছে, শ্বশুরের জন্মদিনে শাশুড়িকে সোনার গহনা গিফট করছে, তো আমরা বাড়ির লোক বাদ যাব কেন? আমার মাকেও ওইসব গহনা গড়িয়ে দে প্রলয়, সঙ্গে আমার জন্য একটা কানের দুল বানিয়ে দে, আমার একটা ডিজাইন পছন্দ হয়েছে, আর রিপার হাতের আংটি দে। প্রলয় উপহাসসূচক হেসে বলল, তুই বরং দুলের ডিজাইনটা তোর বরকে দিস, দিয়ে বলিস বানিয়ে দিতে, আর রিপার আংটি আছেই। সঙ্গে সঙ্গে রিপা বলে, আমার 4 আঙ্গুলের আংটি আছে, আর একটা নেই, ওই 1 আঙ্গুল কেটে ফেল। মা তেড়ে এসে বললেন, কি বললি তুই প্রলয়, এত বড় কথা? কথা নয় মা, এটা হলো জবাব। এত জবাব না দিয়ে নিজের মাকে গহনা দে, আগেরগুলো আমার পুরনো হয়ে গেছে। স্বর্ণ আবার পুরনো হয় নাকি? আর শোনো মা, তোমাদের বিলাসিতার পেছনে আর 1 টাকাও খরচ করতে পারবো না। যার প্রতি যা দায়িত্ব সব আমি পালন করেছি। এবার মৌলিক কর্তব্য বা ভরণ পোষণ ছাড়া আমি আর কাউকে কিছু দিতে পারবো না। এখন আমাকে আমার বউয়ের ভবিষ্যতের দিকে নজর দিতে হবে।
মা শুরু করলো হায় হুতাশ। প্রলয় ঘরে যেতে নিল, হঠাৎ পেছনে তাকিয়ে বলল, গহনার বিষয়টি তোমরা জানলে কি করে? কে বলল? কে বলেছে সেটা বড় কথা নয়, সত্য কথাই তো বলেছে, তোর তুষার কাকা বলেছে। ভ্রু উঁচিয়ে প্রলয় তাকায় ড্রাইভারের দিকে। উনি আমার শাশুড়ি ময়ের ফুপতো ভাই। তুষার কাকা মাথা নিচু করে। প্রলয় দুপা এগিয়ে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তুমি দেখলে কি করে? সে আমতা আমতা করে বলল, ওই আর কি, মানে তোমরা ওই ব্যাগটা গাড়িতে রেখে পাঞ্জাবি কিনতে গেলে যখন, তখনই আর কি, কৌতূহল বশত দেখেছিলাম। তার মানে তুমি আমার ব্যক্তিগত জিনিস লুকিয়ে দেখো? তোমার সাহস কি করে হয় এসব করার? অসহায় দেখে মায়ের কথাই তোমায় কাজে রেখেছিলাম। তুমি তো দেখছি বোনেরই মতন দুমুখ। মা চিৎকার করে প্রলয়ের নাম ধরে ডাকলেন। রাগান্বিত স্বরে বললেন, কিছু বলি না দেখে বেশি বুঝছিস তুই? লজ্জা করে না নিজের মায়ের ব্যাপারে এমন কথা বলতে? করে তো মা, তবে তোমার আচরণে। মা প্রলাপ শুরু করেন। প্রলয় পাত্তা দেয় না, সে তার মতো ঘরে যেতে লাগে। সিঁড়ি বেয়ে ওঠার সময় পেছন ফিরলে আমায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলে, আপনি আবার দাঁড়িয়ে আছেন কেন? ঘরে আসুন ফাস্ট। মাথা নাড়িয়ে চলে আসলাম ঘরে। বিছানায় বসলাম। প্রলয় ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলল, আপনার পাশেই দেখুন একটা ব্যাগ আছে, খুলুন সেটা। আবারও ব্যাগ হাতে নিয়ে খুললাম। অনেক চকলেট, সবগুলো আমার পছন্দের। প্রচণ্ড খুশি হলাম আমি। চকলেট আমার সবচেয়ে প্রিয়। প্রলয় জানল কি করে তাকে? জিজ্ঞেস করলাম তাকে। ও উত্তর দিল, আপনার কাজিন বলেছিল। কিন্তু নাম জানলেন কি করে চকলেটগুলোর? প্রথমবার আপনাদের বাড়িতে গিয়ে আপনার ঘরের খাটের তলায় আমার কানের ব্লুটুথটা পড়ে গিয়েছিল। সেটা খুঁজতে গিয়েই খাটের তলায় এসব চকলেটের খোসা দেখেছিলাম। আমি লজ্জা পেলাম। দাঁতে জিভ কেটে মিনমিনে স্বরে বললাম, রাতে বসে বসে চকলেট খেতাম আর মুভি দেখতাম। প্রলয় কিছু বলল না আর। আমি এক প্যাকেট চকলেট খুলে যেই না মুখে দিতে যাব, অমনি নিচ থেকে প্রচণ্ড চিৎকারের আওয়াজ। খাওয়া বাদে দুজনেই ছুট লাগালাম। প্রলয় বিড়বিড়িয়ে বলছে, আবার নতুন নাটক শুরু হলো। নিচে আসতেই শুরু হলো আরেক কাহিনী। ইবুক। আই এম সরি, আমার এটা করা উচিত হয়নি। ওহু, সরিতে হবে না, অন্য কিছু লাগবে। ভ্রু কুচকে নিশা বলে, কি? তিহান সঙ্গে সঙ্গে নিশার কোমর জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। নিশার হৃদস্পন্দন বেড়ে যায় দ্রুত। ঘামতে লাগে সে, শরীর কেঁপে ওঠে তিহানের স্পর্শে। তিহান শুনতে পায় নিশার বুকে তীব্র ধরফর। সামান্য হাসে সে। নিশা কাপা স্বরে বলে, ছাড়ুন আমায়। তিহান ছেড়ে দেয়। নিশা যেন প্রাণ ফিরে পায়। দ্রুতই সরে আসে। নিচে যেতে নেয় সে। কি যেন ভেবে একবার পেছনে তাকায়। তিহানকে উদ্দেশ্য করে বলে, ব্যথা হতে পারে, একটা পেন কিলার খেয়ে নেবেন। আমার পেন কিলারও তুমি সুইটহার্ট, একটা চুমু দিয়ে যাও, সব ব্যথা সেরে যাবে তাহলে। বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।